হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমি তোমাদের নেটওয়ার্ক থিওরামের সেকেন্ড চ্যাপ্টারের আজকে সেকেন্ড ভিডিও। ওকে, দেখো আমি তোমাদের আজকে খুব সুন্দর তিনটে টপিক দেখাবো। ফার্স্ট টপিক হচ্ছে কারেন্ট ডিভাইডিং রুল, সেকেন্ড হচ্ছে ভোল্টেজ ডিভাইডিং রুল, অ্যান্ড থার্ড হচ্ছে সোর্স ট্রান্সফরমেশন। ওকে, তো এগুলো যদি আমরা পারি নেটওয়ার্কে ম্যাথস খুব ইজি হবে। ক্লিয়ার? তাহলে দেখো, হোয়াট ইজ কারেন্ট ডিভাইডিং রুল? কারেন্ট ডিভাইডিং রুল, দেখো কারেন্ট ডিভাইডিং রুল হচ্ছে, ধরে নাও এটা আমাদের একটা সার্কিট আছে এভাবে, এটা ভোল্টেজ সোর্স তোমরা সবাই জানো, এখানে ভি আছে। ওকে, ভি ভোল্টেজ দিয়েছি, এটা আমরা জানি আই, তাহলে এখান থেকে আই কারেন্ট যাচ্ছে, এটা R1, এটা R2, এটা R3। তাহলে তোমাকে যদি বলা হয় R2 আর R3 দিয়ে কত কারেন্ট যাচ্ছে বের করো, কিভাবে বের করবে? দেখো, ধরে নিলাম এটা I1 কারেন্ট আর এটা I2 কারেন্ট। তুমি হয়তো এটা আইটা তুমি জানো। ওকে, মেন কারেন্টটা তোমাকে দেওয়া আছে, তাহলে I1 I2 আমরা কী করে বের করবো? দেখো, I1 ইকুয়ালস টু ফর্মুলা, এটাকে বলা হয় কারেন্ট ডিভাইডিং রুল। ওকে, তাহলে I1 ইকুয়ালস টু MAIN, মেন কারেন্ট, ইন্টু অপোজিট রেজিস্ট্যান্স। অপোজিট রেজিস্ট্যান্স মানে যেই পয়েন্টের পর থেকে আমাদের কারেন্ট ডিভাইড হয়ে যাচ্ছে। ক্লিয়ার? যেই পয়েন্টের পর থেকে কারেন্ট ডিভাইড হচ্ছে, তাহলে এখানে কোন পয়েন্টের পর থেকে? এই যে এটাকে ধরো এ পয়েন্টের পর থেকে আই কারেন্ট দুটো ভাগে ভাগ হচ্ছে, I1 I2। তাহলে যদি আমাকে I1 বের করতে হয়, তার অপোজিট কারেন্ট কোনটা? I2। এবার I2 যে রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যাচ্ছে, সেই রেজিস্ট্যান্সটাই হচ্ছে আমাদের I1 এর অপোজিট রেজিস্ট্যান্স। I1 এর অপোজিট রেজিস্ট্যান্স হচ্ছে I2 যে রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে ফ্লো করছে। ক্লিয়ার? দিস ইজ কল অপোজিট রেজিস্ট্যান্স বাই সাম অফ রেজিস্ট্যান্স। ওকে, বাই সাম অফ রেজিস্ট্যান্স। তাহলে আমার ফর্মুলা কী দাঁড়ালো? I1 ইকুয়ালস টু I ইন্টু R2 বাই R2 প্লাস R3 হলো এটা। সেমভাবে I2 কী করে বের করবো? I2 ইকুয়ালস টু I ইন্টু, দেখো I2 এটা, তাহলে এর অপোজিট কোনটা? I1। এবার I1 কোন রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যাচ্ছে? R3। তাহলে অপোজিট রেজিস্ট্যান্স হচ্ছে R3 ডিভাইডেড বাই R2 প্লাস R3, সেম ডিভাইডেড বাই সাম অফ রেজিস্ট্যান্স। তাহলে এটা তোমরা লিখে নাও। বোঝা গেল? সাপোজ ধরে নাও তুমি এই আইটা, তোমার যদি আননোন থাকতো, তাহলে এই আইটা আমরা কী করে বের করব? তাহলে I ইকুয়ালস টু ভি বাই আর, এটা জানি। এবার এই ভিটা কোনটা? যখন আমরা একটা বড় সার্কিটের, একটা সম্পূর্ণ সার্কিটের মেন কারেন্ট বের করব, সোর্স কারেন্ট, এই সোর্স থেকে যে কারেন্টটা স্টার্ট হচ্ছে, এই কারেন্টটা বের করব, তখন মনে রাখবে যে সোর্স ভোল্টেজ বাই সম্পূর্ণ সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তাহলে সোর্স ভোল্টেজ ভি ডিভাইডেড বাই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স এই সার্কিটের, এটা হচ্ছে আর ইকিউ। তাহলে এই সার্কিটের আমরা আর ইকুইভ্যালেন্ট কী করে বের করব? কারেন্ট ডাইরেকশন, এটা হচ্ছে কারেন্ট ডাইরেকশন। তাহলে দেখো এখানে I1 I2 কিসে আছে? ইন প্যারালাল, তার সাথে, সরি I1 I2 বলছি, R3 R2 প্যারালালে আছে, তার সাথে R1 কিসে আছে? সিরিজে। তাহলে কি হবে? R2 ইন্টু R3 ডিভাইডেড বাই R2 প্লাস R3 প্লাস R1। তাহলে এটাকে সলভ করলে আসবে R2 প্লাস R3 ইন্টু R2 R3 প্লাস R1 R2 প্লাস R1 R3। ক্লিয়ার? তাহলে এই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের ভ্যালুটা এখানে বসাবো, তাহলে আই পেয়ে যাব। আই পেয়ে গেলে আমরা I1 I2 পেয়ে যাব। ক্লিয়ার? যদি আমাদের I1 জানা না থাকে তাহলে এইভাবে করব। বোঝা গেল? দেখো, দিস ইজ আ কারেন্ট ডিভাইডিং রুল, এটা আমাদের কিন্তু প্রচুর কাজে লাগবে এরপরে ম্যাথস করতে গেলে। ঠিক আছে? কারেন্ট ডিভাইডিং রুল কি করে আমরা ব্রাঞ্চ কারেন্ট বের করি বুঝতে পারলে? চলো এবার ভোল্টেজ ডিভাইডিং রুল। ভোল্টেজ
ভোল্টেজ ডিভাইডিং রুল মনে রাখবে, প্যারালালে ভোল্টেজ সবসময় সমান হয়। মানে আমি বলতে চাইছি যে এটা ধরো R1, এটা R2, এটা V। তোমাকে যদি বলা হয় বলো তো এই R2 মানে এ আর বি পয়েন্ট, এটা সি আর ডি পয়েন্ট, এবি পয়েন্টের অ্যাক্রসে ভোল্টেজ কত? তোমাকে যদি বের করতে বলা হয় যে এবি পয়েন্টের অ্যাক্রসে ভোল্টেজ কত, তাহলে মনে রাখবে যে এই এবি পয়েন্ট দেখো, এই ভি ভোল্টেজের এটা ধরে নিলাম পি কিউ। দেখো পি কিউ এর সাথে এবি ভোল্টেজ, পি কিউ পয়েন্ট আর এবি পয়েন্ট এই দুটো কিন্তু প্যারালালে আছে, এদের মাঝে কোনো রেজিস্ট্যান্স নেই। তার মানে এখানে রেজিস্ট্যান্স নেই মানে কোনো ড্রপ হবে না। তার মানে যদি ড্রপ না থাকে তার মানে এই দুটো প্যারালালে আছে। প্যারালালে থাকলে এর অ্যাক্রসে যা ভোল্টেজ হবে এবির অ্যাক্রসেও সেম ভোল্টেজ, সিডির অ্যাক্রসেও সেম ভোল্টেজ। ক্লিয়ার? তার মানে আমরা এখানে কি বলবো যে ভোল্টেজ অ্যাক্রস মানে ভিপি কিউ ইকুয়ালস টু ভি এ বি ইকুয়ালস টু ভি সি ডি। এটা কিন্তু মনে রাখবে সেমভাবে যখন আমরা সিরিজে রেজিস্টার রাখবো আর এখান থেকে এটা R1, এটা R2, যখন এটা ভোল্টেজ, যখন বলবো যে R1 এর অ্যাক্রসে কারেন্ট কত, R2 এর অ্যাক্রসে কারেন্ট কত, মনে রাখবে সিরিজে কারেন্ট ডিভাইড হয় না, সিরিজে কারেন্ট অলওয়েজ সেম। আমি আগের দিন এই কনসেপ্টটা বলেছিলাম স্ট্রিট লাইটের ক্ষেত্রে, তো এখানেও মনে রাখবে সিরিজে কিন্তু কারেন্ট আমাদের ডিভাইড হয় না, এখানে ভোল্টেজ ডিভাইড হয়। ক্লিয়ার? তো আমরা সেটাই দেখব যে কতটা ভোল্টেজ ডিভাইড হয়। তো এইটুকু মনে রাখবে, ইন সিরিজ কানেকশন কারেন্ট ডিভাইড হয় না, ইন প্যারালাল কানেকশন ভোল্টেজ আমাদের ডিভাইড হয় না, সেম ভোল্টেজ থাকে। তাহলে ভোল্টেজ ডিভিশন রুল এবার দেখো, এটা আমাদের R1, এটা R2, এটা ভি, এটা ধরো আই যাচ্ছে, আই ভি আমি জানা আছে, R1 R2 জানা আছে। তাহলে বলা হলো যে R1 এর অ্যাক্রসে কত ভোল্টেজ ড্রপ হবে আর R2 এর অ্যাক্রসে কত ভোল্টেজ ড্রপ হবে। তাহলে R1 এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপকে আমি ধরে নিচ্ছি V1, R2 এর অ্যাক্রসে ধরে নিচ্ছি V2। তাহলে V1 ইকুয়ালস টু কী হবে, মেন ভোল্টেজ ইন্টু সেম রেজিস্ট্যান্স। কারেন্টের ক্ষেত্রে কী ছিল, অপোজিট রেজিস্ট্যান্স, সেম রেজিস্ট্যান্স মানে R1 ডিভাইডেড বাই সাম অফ রেজিস্ট্যান্স। ওকে, মানে R1 প্লাস R2। ওকে, তাহলে মেন ভোল্টেজ কত আমাদের, ভি ইন্টু R1 বাই R1 প্লাস R2। ক্লিয়ার? সেমভাবে যদি আমি V2 বের করি, তার মানে মেন ভোল্টেজ ইন্টু সেম রেজিস্ট্যান্স মানে R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2। V2 ইকুয়ালস টু ভি ইন্টু R2 বাই R1 প্লাস R2। মনে থাকবে তো? দিস ইজ আ ভোল্টেজ ডিভাইডিং রুল। এগুলো কিন্তু মনে রাখতে হবে, ইজ সো ইম্পর্টেন্ট ইন ইউর এক্সাম। তোমরা যখন কোনো একটা ম্যাথ খুব ইজিলি করতে চাইবে তখন এগুলো যদি মাথায় না থাকে কোনোভাবেও পসিবল নয়। তারপরে দেখো সোর্স ট্রান্সফরমেশন। নেক্সট টপিক ইজ সোর্স ট্রান্সফরমেশন। ওকে, সোর্স ট্রান্সফরমেশন। তাই দেখো সোর্স ট্রান্সফরমেশন মানে কি, সোর্স কত ধরনের, আমরা মূলত দু ধরনের সোর্স জানি। একটা হচ্ছে কারেন্ট সোর্স, মনে রাখবে কারেন্ট সোর্সে অ্যারো হেড যেদিকে থাকবে দিস ইজ আ প্লাস। আর একটা হচ্ছে ভোল্টেজ সোর্সকে আমরা এভাবেও লিখতে পারি, এগুলো কিন্তু ডিসি ভোল্টেজ সোর্স। ওকে, এসি ডিসি আমি সব পার্থক্য বোঝাবো যখন এসি স্টার্ট করবো তখন। তো এগুলো হচ্ছে ডিসি ভোল্টেজ সোর্স। ওকে, তো সোর্স ট্রান্সফরমেশন, একটা সার্কিটে ধরো কারেন্ট সোর্স আছে, আমি ভোল্টেজ সোর্সে কনভার্ট করবো। কীভাবে করবো দেখো, যদি একটা কারেন্ট সোর্স এইভাবে একটা সার্কিটে থাকে এবং তার সাথে প্যারালালে একটা রেজিস্ট্যান্স থাকে, দেখো এই মাথাটা বাড়িয়ে দেওয়ার কারণ, এটা ধরে নাও এরকম আছে, এটা R1, এটা R2। ক্লিয়ার? এটা আই আছে। তাহলে আমি সোর্স ট্রান্সফরমেশন করব। এখানে সোর্স ট্রান্সফরমেশন করলে সুবিধাটা দেখো, কারেন্ট সোর্সের সাথে একটা রেজিস্টারকে সবসময় তার একদম পাশাপাশি প্যারালালে থাকতে হবে, তবেই আমরা সোর্স ট্রান্সফরমেশন পসিবল। এটা সোর্স ট্রান্সফরমেশন করলে কি হবে দেখো, এই কারেন্ট সোর্সটা ভোল্টেজ সোর্সে পরিণত হবে
আর এই রেজিস্টারটা এটা আমাদের সিরিজে চলে যাবে। তাহলে এই পর্যন্ত এই যে এ আর বি, এই এ বি পয়েন্ট, এটা হচ্ছে আমাদের এ পয়েন্ট আর এটা বি পয়েন্ট, এই পর্যন্ত যা আছে সার্কিট সেম থাকবে। তারপরে সরি, যা আছে সার্কিট আমরা চেঞ্জ করে নিলাম, তারপরে বাকি সার্কিটে কি ছিল R2, তাহলে R2 এইভাবে কানেক্টেড ছিল, R2 এখানে ছিল। ওকে, তাহলে আমরা কিন্তু R1-এর সাপেক্ষে এর সোর্সকে চেঞ্জ করেছি, R1-এর সাপেক্ষে আইকে চেঞ্জ করেছি, আইকে চেঞ্জ করে কি করেছি, ভোল্টেজ করেছি, এটা ভি। তাহলে এই ভি এর ভ্যালু কত হবে, এই ভি ইকুয়ালস টু হবে যার সাপেক্ষে করেছি, কার সাপেক্ষে করেছি, R1, তাহলে ভি ইকুয়ালস টু আই ইন্টু আর, আই মানে আমরা জানি এই কারেন্ট, এই কারেন্টের ভ্যালু ধরো 10 দেওয়া আছে, R1 ধরো 2 দেওয়া আছে, R2 ধরো 4 দেওয়া আছে, ক্লিয়ার। তাহলে আমাদের R2 হবে 4, আর এখানকার ভোল্টেজ হবে ভি ইকুয়ালস টু আই ইন্টু R1 কেন লিখলাম, কারণ আমি R1-এর সাপেক্ষে চেঞ্জ করেছি। তাহলে আই কত হবে, 10 ইন্টু R1 2 দেওয়া আছে মানে 20 ভোল্ট, তাহলে এটা হবে আমাদের 20 ভোল্ট, ক্লিয়ার। আর এই R1-এর ভ্যালুটা, এটা আমাদের কত ছিল, R1 যা ছিল তাই থাকবে। তাহলে সোর্স ট্রান্সফরমেশন কি করে হয় বুঝতে পারলে, আরেকবার বলে দিচ্ছি। কন্ডিশন হচ্ছে কারেন্ট সোর্সের সাথে যদি রেজিস্ট্যান্স ইন প্যারালাল থাকে তাহলে রেজিস্ট্যান্সকে আমরা সিরিজে কানেক্ট করতে পারি, রেজিস্ট্যান্সের ভ্যালু কোনো চেঞ্জ হবে না, কিন্তু ভোল্টেজ সোর্সের ভ্যালু কি হবে, ভি ইকুয়ালস টু আই ইন্টু আর, আই মানে এখানকার যে আগের কারেন্টটা ছিল, আর আর মানে হচ্ছে যে রেজিস্ট্যান্সের সাপেক্ষে আমি সোর্সটাকে কনভার্ট করেছি, ক্লিয়ার। চলো, সেমভাবে যদি তোমাদেরকে বলা হয় যে এখান থেকে তোমরা এই পজিশন থেকে তোমরা সোর্স ট্রান্সফরমেশন করো, কারেন্ট সোর্সে আসো, কি করে আসবো, সেম। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে ভোল্টেজ সোর্স কনভার্ট করে যদি কারেন্ট সোর্সে আসতে হয় তার সাথে একটা রেজিস্ট্যান্সকে অলওয়েজ সিরিজে থাকতে হবে, অলওয়েজ ইন সিরিজ। ওকে, পরে সার্কিট কি থাকে থাকুক, আমি কি দেখবো, আমার এবি সার্কিট, এবি এই পয়েন্টের আগে সার্কিটটা আমাকে দেখতে হবে। ওকে, তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি এখানে একটা রেজিস্ট্যান্স সিরিজে আর এর সাথে ভোল্টেজ সোর্স সিরিজে আছে, তাহলে আমি এটা এ আর এটা বি পয়েন্ট দিলাম, এই পয়েন্টের পেছনে যা আছে এটা সেমভাবে লিখে নিলাম। এইবার আমি চেঞ্জ করব, তাহলে রেজিস্ট্যান্সটা যাবে আমার হচ্ছে প্যারালালে, তার সাথে কারেন্ট সোর্স ইন প্যারালাল। ওকে, তাহলে R1 R2 এটা আই, তাহলে আই এর ভ্যালু কত হবে, আই ইকুয়ালস টু কি, ভি বাই আর, ভি মানে কত, এখানে দেওয়া আছে 20, দেখো, আর মানে R1, কেন R1, কারণ R1-এর সাপেক্ষে আমি চেঞ্জ করছি মানে 2, কত হবে 10 অ্যাম্পিয়ার, তার মানে এটা হয়ে গেল আমাদের 10 অ্যাম্পিয়ার। আর R1-এর ভ্যালু কত, যা আছে তাই থাকবে, R1 চেঞ্জ হয় না। তাহলে দেখতে পাচ্ছ সেম পজিশনে চলে গেল, এখানে 10 অ্যাম্পিয়ার 2 4 চলে এসছে। দিস ইজ কল সোর্স ট্রান্সফরমেশন। তাহলে সোর্স ট্রান্সফরমেশনের সুবিধাটা কি, দেখো এই সার্কিট থেকে যখন আমরা এই সার্কিটে করলাম, ওকে, এখানে একটা লুপ আছে, সরি এখানে দুটো লুপ আছে, এই একটা লুপ, এই একটা লুপ। তো আমরা যদি কেভিএল অ্যাপ্লাই করি আমাদের দুটো ইকুয়েশন আসবে, দিয়ে সলভ করলে একটু বড় হবে, কিন্তু আমরা যদি সোর্স ট্রান্সফরমেশন লাগিয়ে নিই তাহলে আমার লুপ আসছে একটা, খুব ইজিলি আমরা এই লুপের কারেন্টটা বের করে নিতে পারবো, বা অন্যান্য যখন অনেক বড় বড় প্রবলেম করব তখন আমাদের একটা স্টেপ কমে যাবে, ক্লিয়ার। দিস ইজ আ সোর্স ট্রান্সফরমেশন। ওকে, চলো এইটুকুই বলার ছিল আজকের জন্য, এইটুকুই, আবার কালকে তোমাদের নেক্সট টপিক নিয়ে আসবো। ওকে, সো থ্যাংক ইউ ক্লাস, তোমরা প্লিজ আমার লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর তোমরা হয়তো আমার ভিডিওগুলো দেখতে পারছো না, তোমরা প্লিজ বেল আইকনটা দাবিয়ে দাও, ওকে।